এই বর্ষাকালীন সময়টাতে মরিচের দাম অনেকটাই বেড়ে যায়। এই সময় মরিচের চাহিদাও থাকে খুবই ব্যাপক। সেক্ষেত্রে যদি নতুন কিছু প্রযুক্তি ব্যবহার করে আমরা মরিচ উৎপাদনটাকে বাড়িয়ে নিতে পারি, তাহলে আমাদের বাজারে যে ক্রাইসিস মোমেন্টটা ক্রিয়েট হয় এটাকে অনেকটাই রিকভার করা যায় এবং মরিচ থেকে বেশ ভালো লাভবানও হওয়া যায়। আমরা মূলত এখন নুরুল ইসলাম সাহেবের যে মরিচের একটা নতুন প্রজেক্ট উনি করেছেন এখানে অবস্থান করছি। এখানে সম্পূর্ণ আধুনিক কিছু প্রযুক্তি এখানে অ্যাপ্লাই করা হয়েছে এবং আমরা আজকে এসে জানতে পারলাম যে উনি আজকে সকালেই প্রথম এই মরিচের প্লট থেকে মরিচ বিক্রি করেছেন এবং এখানে কিছু সমস্যাও দেখা যাচ্ছিল, সেগুলো উনি সুন্দরভাবে রিকভারি করেছেন। এই সব কিছু বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো যে কিছুদিন আগেও এই জায়গাটা পুরোটাই একটা পতিত জায়গা ছিল, সেই জায়গাটাকে উনি কিভাবে সম্পদে পরিণত করলেন এবং এখানে যে মরিচের এই চাষটা তিনি করলেন তার এই গল্পটা আমরা শুনবো এবং কি কি প্রযুক্তি সে ব্যবহার করছে এটাও আমরা তার কাছ থেকে শুনবো। এই মরিচটা আমরা পতিত জায়গায় করেছি। এটা আমাদের বাড়ির উঠান বলা হয়, আমাদের এই অঞ্চলে বলা হয় খুলি। এই খুলিটাতে এখন কোনো কাজে লাগে না। আষাঢ় শ্রাবণ ভাদ্র ৩টা মাস বর্ষা এবং বৃষ্টি লেগেই থাকে। আর মরিচ আমরা জানি এটা পানি সেনসিটিভ। জমিতে লাগালে কোনোভাবেই এই বেশি পানি যদি হয়ে যায় তাহলে মরিচ হবে না। সে কারণেই মরিচ করা সম্ভব হতো না। তখন থেকে আমার মাথায় একটা জিনিস কাজ করলো যে আমরা আদায় বস্তা করেছি। এই আদায় বস্তা করতে গিয়ে যে তাহলে বস্তায় পানি জমার সম্ভাবনা থাকে না, সেই ভাবনা থেকে আমরা এই মরিচ বস্তায় করেছি। আমরা এই বস্তায় মরিচ করাতে যে সুবিধাটা হলো, এই মরিচ আমরা লাগিয়েছি হলো আগস্টের 1 তারিখে চারা রোপণ করেছি আমরা। তখন থেকে কিন্তু প্রায় বৃষ্টি তখনও ছিল, অনেক বৃষ্টি ছিল এবং এই বস্তায় করাতে সেই বৃষ্টিটা কিন্তু কোনো খারাপ প্রভাব ফেলেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে 50 দিন আজকে এই মরিচের বয়স। ঠিক 50 দিনেই আহ, আজকে আমরা সকালবেলা এখান থেকে মরিচ হারভেস্ট করেছি। 160 টাকা বাজারে এখনো পাইকারি আজকে বিক্রি হয়েছে। তো আমরা আগামী দিনে আমরা আশা করতেছি ইনশাল্লাহ, এই বছর তো আমরা আগস্ট 1 তারিখে করেছি, তাহলে আরো আর্লি বর্ষার শুরুর আগেই যদি আমরা করতে পারবো, এটা হবে ইনশাল্লাহ। তখন এটা যদি করা যায়, এরকম প্রতি জায়গায় যদি আপনারা করতে পারেন। তো এই মরিচ এইভাবে বস্তায় মরিচ করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং এটা কিভাবে সেটার ব্যবস্থা নিয়েছেন এবং সামনে যারা করতে চায় আপনার কথা শুনে যারা উদ্বুদ্ধ হয়ে হয়তো বা মরিচ চাষে আগ্রহী হবে তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা এই বিষয়ে একটু। সমস্যার মধ্যে আমরা যেটা পড়েছিলাম, যেহেতু এটা একটা বাড়ির উঠান, তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে নিরাপত্তা, যে মুরগি হাঁস গরু ছাগল যাতে না আসে তার জন্য একটা ব্যবস্থা তো অবশ্যই লাগছে এবং সাধারণ জমি চাইতে এটা এখানে আরো ভালোভাবে করতে হয়েছে, সেটা একটা সমস্যা মোকাবেলা করা লাগছে। আর সেচ ব্যবস্থাটা জন্য করে এখানে যেটা আমরা ওইরকম করে আইল আমরা দিছিলাম না, যেহেতু খুলি কেমন দেখা কি সমাচার। পরে আমরা যখন দেখলাম না, সেচ তো দিতেই হচ্ছে, কোনো উপায় না, আমরা সেচ যখন ভাবে দিলাম পানি বালতি দিয়ে বা এসে করে, তখন সেটা খুব খুব কষ্টদায়ক হয়ে যায়। শেষে বাধ্য হয়ে গত সপ্তাহে আমরা ওই খুলিতে আমরা আইল দিয়ে দিছি। দিয়ে তখন আমরা এই সেচ যখন দিয়ে দিলাম, তখন দেখলাম যে আগের ওই যে সামান্য পানি পানি ওইভাবে হতো না, তার মানে সেচের এখানে সংকট হয়ে গেছিল, পানি সংকট হয়ে গেছিল। তো সেটা যখন আমরা ওই কাজটা এইভাবে করে দিলাম, তো এই ধরনের একটা পানি সেচের একটা আমরা পরিস্থিতি মোকাবেলা করলাম। আমার মাটির জমি থেকে এটা জৈব সার, রাসায়নিক সার যে পরিমাণে লাগে ওই পরিমাণে আমরা দিয়ে মাটিটাকে মিক্সিং করে নিয়ে তারপরে আমরা বস্তা রেডি করে নিয়ে ওই বস্তায় তুলে নিয়ে সেই বস্তাগুলো এখানে নিয়ে এসে বসাই দিয়ে তারপরে আমরা চারা দিয়েছি। মরিচের ক্ষেত্রে মাকড়টা কিন্তু খুব কমন একটা সমস্যা, এটা সমস্যা অনেকেরই হয়ে থাকে, আমরা অনেক সময় এই সমস্যার কথাটা শুনে থাকি এবং সেটার ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং ব্যবস্থা নিয়ে আমরা কি ফল পেলাম এই বিষয়ে আমি আমাদের যে উপসহকারী কৃষি অফিসার আছে নূর নবী সাহেব ওনার কাছ থেকে আমরা একটু জেনে নেব। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় স্যারকে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে মরিচে মাকড় এবং থ্রিপস, জাপ পোকা, শোষক পোকা এগুলো আক্রমণে ব্যাপক ক্ষতি হয়। অনেকের সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে যেতে পারে। যত তাপমাত্রা বাড়বে মাকড় এবং জাপ পোকা, শোষক পোকার আক্রমণ তত বাড়ে। এখন যেহেতু মাকড়ের আক্রমণ হলে আমরা যে কিটগুলো দিয়ে থাকি সাধারণত মোভেন্টো, ভার্টিমেক, লিকার, টপটিন, যখন আমরা দিব, আমাদের মাকড়নাশক দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে 2 দিন পর পর অবশ্যই দিতে হবে। প্রথম স্প্রে যেগুলো বড় মাকড় থাকে সেগুলো নষ্ট হবে এবং দ্বিতীয় স্প্রে আমাদের মাকড়ের যে অবশিষ্ট ডিমগুলো থাকবে ডিমগুলো নষ্ট হয়ে যাবে।
এরপর আবার 7 থেকে 10 দিন পর আবার ঠিক একইভাবে আমরা যখন মাকড়নাশক দিব 2 দিন টানা আমাদের দিতে হবে। আর জাপ পোকা শোষক পোকার জন্য যে স্প্রেগুলো আমরা দেবো এটাও প্রতি সপ্তাহে কমপক্ষে একদিন আমাদের অবশ্যই স্প্রে করতে হবে। এই স্প্রেটা করার পরপরই আমরা আবার যেটা কপার জাতীয় যে ছত্রাকনাশক বা কপার ছাড়া ম্যানকোজেব সাইমক্সালিন গ্রুপের যে বা ম্যানকোজেব কপার কম্বাইন্ড যে ফর্মুলেশনের ছত্রাকনাশকগুলো আছে সেগুলো আমরা অনুমোদিত মাত্রায় স্প্রে করেছি এখানে, যার কারণে এখন পর্যন্ত আমাদের ইনশাল্লাহ গাছগুলো সন্তোষজনকভাবে অনেকটা ভালো আছে বলে আমার কাছে মনে হয়। আমরা এই জমিটা ভিজিট করতে গিয়ে আরেকটা জিনিস পেলাম যে এমন একটা গাছ আমরা পেয়েছি যেখানে একই সাথে মাকড়ের আক্রমণ এবং বিভিন্ন ধরনের চোষক পোকার আক্রমণ পাওয়া গেছে। আপনাদেরকে একটু আমি দেখাতে চাই যে কোন আক্রমণটা মাকড়ের কারণে হয় আর কোনটা বিভিন্ন শোষক পোকার আক্রমণে হয়। একটু যদি ক্যামেরাটা কাছে আনা যায়, এখানে আমরা দুই ধরনের পাতা দেখতে পাচ্ছি। কিছু কিছু পাতা আপনি যদি স্ক্রিনে দেখেন যে এই যে স্বাভাবিক নৌকার মতো শেপ চলে আসছে, এটা হচ্ছে বিভিন্ন ধরনের চোষক পোকা যখন এখান থেকে রসটা চুষে নেয় তখন এইরকম আকৃতি ধারণ করে। আর মাকড়ের ক্ষেত্রে হচ্ছে এই যে এই পাতাটা দেখেন যে উল্টানো নৌকার মতো মনে হচ্ছে। অর্থাৎ মাকড়ের অবস্থান থাকে এখানে, এখান থেকে যখন তার রসগুলো চুষে নেয় তখন পাতাটা উল্টানো নৌকার মতো মনে হয়। এই জন্য মাকড়নাশক যখন আমরা প্রয়োগ করবো সেক্ষেত্রে একটি বাড়তি সতর্কতা হচ্ছে আমরা নিচ থেকে স্প্রেটা করব যাতে আমাদের যে কাঙ্ক্ষিত টার্গেট পেস্ট এটাকে যেন আমরা মারতে পারি।